আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন ৩ যে আপলোড করেছিলাম, ওখানে যে গণিতগুলো আমি সাজেস্ট করেছিলাম, ওই গণিতগুলোর ব্যাখ্যা সহ সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। তো আমি মনে করি কি এই গণিত সমাধানগুলো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন, আপনার দেখা উচিত। একটা বিষয় আপনি মনে রাখবেন যে আমি সাধারণত এই গণিতগুলো ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের আপনার কপিস্ট কাম বেঞ্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য সাজেস্ট করছি, কিন্তু গণিতের গায়ে কিন্তু লেখা নাই যে এটা ভূমি অধিদপ্তরে আসবে আর এটা প্রাণী সম্পদে, এটা খাদ্য অধিদপ্তরে। গণিতের বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। সুতরাং সবাই দেখবেন, যদি আপনি একটা চাকরি পেতে চান, আপনার একটা চাকরি পাওয়া যদি মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। গণিতে কি আছে? বার্ষিক 7% সরল সুদে 1200 টাকার কত বছরের সুদ 252 টাকা হবে। আমাদের প্রশ্নটা চাইছে কি আমাদের বের করতে হবে, বছর বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই গণিতটা শর্টকাটে আমরা করতে পারি আই ইকুয়াল টু পি আর এন দিয়ে, অর্থাৎ সরল মুনাফার সুদ দিয়ে বের করতে পারি। তা আই ইকুয়াল টু আমরা জানি কি, দেখেন আই ইকুয়াল টু পি আর এন। তো আমাদের প্রয়োজন কি? বছর প্রয়োজন, তাই না? কত বছরে? তো এন প্রয়োজন, সেই জন্য আমরা এন সমান সমান লিখবো কি, এন সমান সমান লিখবো আই বাই পি আর। বিষয়টা বোঝা গেল? এইবার আপনি দেখেন আই কত? 252 টাকা। আই মানে কি? সরল মুনাফা 252। আমি লিখলাম 252 টাকা লিখলাম। আচ্ছা, তারপর পি হচ্ছে কি? মূলধন। মূলধন প্রিন্সিপাল আছে কত টাকা? 1200 টাকা। এই জন্য 1200। একটু সময় নিয়ে দেখবেন, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে বুঝতে চান আপনাকে একটু সময় নিয়ে দেখতে হবে। আচ্ছা, তারপরে আছে কি? আর মুনাফার হার। মুনাফার হার হচ্ছে 7%। তা 7% সমান সমান আমরা লিখতে পারি ডাইরেক্ট 7/100। এই গেল, ঠিক আছে? এইবার আপনি দেখেন কিভাবে হয়। এবার যদি আমরা কাটাকাটি করি, এই 2 এই 2 আমরা কেটে দিতে পারি। এই 2 কাটলে তারপর থাকে কত? 7। দেখেন 7 দ্বারা আমরা যদি এটা কাটি তাহলে 3 7 কত? 3 7 21, হ্যাঁ, থাকে কত? 4 আর 2 42। তাহলে 6 7 কত? 42। এইবার আমরা 12 দ্বারা আবার 36 কাটতে পারি, হ্যাঁ, 3 12 36। তাহলে আমরা এন এর মান পাইলাম কত? 3। তার মানে কত বছর? 3 বছর। 3 বছর। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি? 3 বছর। আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। তারপর যদি কারো বুঝতে সমস্যা আমাকে নক দিবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, বুঝিয়ে দেব। আচ্ছা, 62 নম্বর গণিতে আছে কোনো আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হয়, হলে আসল কত টাকা? আসল কত টাকা চাইছে এখানে? আসল মানে কি? প্রিন্সিপাল কত সেটা চাইছে। এই ধরনের গণিতগুলো কিন্তু প্রায় পরীক্ষাতে আসে, হয়তো সংখ্যাটা আপনাকে একটু ঘুরিয়ে দেবে, আপনি নিয়মটা জানা থাকলে করতে পারবেন। তাহলে আমরা এই ধরনের গণিত আমরা লিখতে পারি আসল প্লাস সুদ। আসল প্লাস আমরা লিখতে পারি 5 বছরের সুদ। কি লিখবো? আসল প্লাস 5 বছরের সুদ। আসল প্লাস 5 বছরের সুদ কত টাকা? 500 টাকা। এবার আবার আমরা লিখবো কি? আসল, একবারে সহজ, আপনার আমি এমন ভাবে বুঝিয়ে দিচ্ছি দেখবেন। আসল প্লাস 3 বছরের সুদ। 3 বছরের সুদ। 3 বছরের সুদ কত? 460 টাকা। এত টাকা। এবার আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কি দেখেন কাটা যায়, আসল আসল কাটা যায়। তাহলে 5 বছরের সুদ থেকে আমরা 3 বছরের সুদ যদি বাদ দিই, কত বছর থাকে? 2 বছরের সুদ। বোঝা গেল? 2 বছরের সুদ ডাইরেক্ট বিয়োগ দিবেন। 2 বছরের সুদ। তাহলে এটা বিয়োগ করলে কত? 0। 6 10 ভাগে 4, হ্যাঁ, 6 10 ভাগে কত? 4। তাহলে 40 টাকা। তাহলে এই দেখেন এখানে বিষয়টা হচ্ছে কি 2 বছরের সুদ, তাহলে 40 টাকা। তাহলে আমরা যদি 3 বছরের সুদ বা 5 বছরের সুদ বের করি তাহলে কিন্তু আমাদের আসলে বের হয়ে যাবে। আমরা ছোটটা দিয়েই করি। তাহলে 3 বছরের সুদ কত হবে দেখেন? আচ্ছা, তাহলে এখানে আমরা 1 বছরের সুদটা আগে একটু বের করে নিই। 1 বছরের সুদ কত হবে তাহলে? 40 ভাগ হচ্ছে 2, এত টাকা। অতএব আমরা এই 3 বছরের সুদ যদি আমরা বের করে নিই, সেজন্য আমরা লিখব 3 বছরের সুদ। 3 বছরের সুদ, তাহলে 40 গুণন 3 ভাগ হচ্ছে 2। দেখেন 3 20 বার যায় 40-এর ভিতরে, ঠিক আছে? আর 3 কুড়ি কত? 60। কত? 60, ঠিক আছে?
আচ্ছা তাহলে কত টাকা? 60 টাকা হচ্ছে 3 বছরের সুদ। এবার আমাদের আসল বের করতে সময় লাগবে? লাগবে না। কারণ এই যে 460 টাকা, বিষয়টা বুঝেন, এই 460 টাকা থেকে যদি আমরা এই 3 বছরের সুদ বাদ দিই, থাকবে কত? আসল। বা আপনি এখানে 5 বছর সুদ না, আপনি 5 বছর সুদ থেকে তাহলে 500 টাকা থেকে যা বাদ দেবেন, আসল বের হয়ে যাবে। একটা থেকে বাদ দিলেই হলো। এখন আমরা এখান থেকে বাদ দিই, তাহলে দেখেন 460 টাকা থেকে 460 টাকা থেকে আমরা যদি 3 বছর সুদ যদি বাদ দিই, 60 টাকা বাদ দিলাম, থাকলো কত টাকা? 400 টাকা। এটাই কিন্তু আমাদের আসল। হ্যাঁ, তাহলে 400 টাকা মিলে গেছে। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। এই গণিতটা আপনারা অনেকেই পারেন, ইজি একটা গণিত। তারপর আমি করে দিচ্ছি যারা চাকরির ক্ষেত্রে নতুন। আমার মূল ফোকাস হচ্ছে যারা এই চাকরির বাজারে নতুন, কোন জায়গা থেকে করবেন, কি পড়বেন, একটা বাজার থেকে এই আপনার একটা সাজেশন কিনছেন, কিন্তু কোন জায়গা থেকে পড়বেন, কোন গণিতগুলো আসে আপনারা জানেন না, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো, ঠিক আছে? আচ্ছা দেখেন, যারা একবারে অতি লেভেলের আপনার এক্সপার্ট হয়ে গেছেন, তাদের জন্য আমার ভিডিও না। হ্যাঁ, তাদের জন্য অবশ্য আমার তবে শুভকামনা কিন্তু। আচ্ছা তাহলে দেখেন আপনি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সেম 2। এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই আমরা একটা এ বি সূত্র জানি। দেখেন এ বি সূত্র হচ্ছে কি? এ প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার। আপনার সূত্র মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ বলতে আমি ছোটস্থ রাখতে হবে এক কথায়। তাহলে আমরা এক্স এর যদি এ ধরি, ওয়াই এর যদি বি ধরি, তাহলে কি এ বি সূত্র পড়ে? তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার। এবার আপনি মান বসাই যান, দেখেন কত আছে? 12। এক্স প্লাস ওয়াই মান 12, তারপর আছে 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে? 2 বা 2 হোল স্কোয়ার। ওকে, এবার আপনি দেখেন এটা যদি আমি কাটি, তাহলে কত হয়? 6। 6 এর উপর স্কোয়ার মাইনাস এখান থেকে 1, অনের উপর স্কোয়ার দেয়া না দেয়া সমানই, ঠিক না? তাহলে 6 6 36 মাইনাস 1, তাহলে কত রইলো? 35। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, আশা করি বুঝছেন। ওকে, আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 64 নাম্বারটা আছে কি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টি? মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাটা এবং ওই এক ছাড়া আর কোনো গুণনীয়ক নাই, ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। এটা আপনারা জানেন। তো এখানে দিল 1 থেকে 100 পর্যন্ত, আপনি একবার মুখস্থ করে গেলেন, হ্যাঁ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা। কিন্তু যদি আপনাকে এবার বলা হয় 1 থেকে 70 পর্যন্ত কয়টা, 1 থেকে 80 পর্যন্ত কয়টা, 20 থেকে 80 পর্যন্ত কয়টা, তখন আপনি কি করবেন? তখন আপনাকে আমি একটা সূত্র দিই। জীবনে তো বহুত মোবাইল নাম্বার মুখস্থ করছেন না? হ্যাঁ, কোনো কাজে আসে না। এই নাম্বারটা মুখস্থ করেন মোবাইল নাম্বারের মতন, 4422 322 321। কেন দিলাম? দেখেন, আপনি 1 থেকে 10 দেখবেন আপনি 4টা আছে, তারপরে 11 থেকে 20 4টা, 21 থেকে 30 2টা, 31 থেকে 40, এরকম আপনার ফালায় দেখবেন। আবার 91 থেকে 100 পর্যন্ত একটা দেখবেন এই মিলে গেছে। তাহলে আপনি যদি এইটা মনে রাখেন, 4422 322 321, এইটা যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু আপনার মৌলিক সংখ্যা মনে রাখা কোনো ব্যাপার না। তো ঠিক আছে, হ্যাঁ, আশা করি বুঝছেন, আপনারা এ ধরনের গণিত পারবেন। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। আচ্ছা 65 নম্বর গণিতটা দেখেন, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6। এটা একটা উচ্চতর গণিত, ঠিক আছে? এই উৎপাদকটা কিন্তু প্রায় পরীক্ষাতে আসেন, প্রায় পরীক্ষাতে। আর এই গণিতটা যারা পড়বেন তারাই ভালো পড়বেন। হ্যাঁ, তো আজকে আপনাদের আমি এই গণিতটা একবার সহজভাবে পড়ে দেবো, আপনি কখনোই আর বলবেন না। আমরা প্রথমে একটু এটা লিখে নিই, উৎপাদকটা কি আছে? এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6। এই গণিতটা করার সময় আমরা কি অবশ্যই সেকেন্ড লাইন লিখবো। আপনি সেকেন্ড লাইন করার আগে আপনি করবেন থার্ড লাইন। কেন আমি বলতে আছি, দেখেন আপনি এখানে এই যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6, এক্স এর মান কোন সংখ্যাটা বসালে যোগ বিয়োগ করলে শূন্য, সেটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। আমরা যদি এক্স এর মান +2 বসাই, তাহলে কি দাঁড়ায়? দেখেন আমি লিখলাম এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6। এখানে এক্স এর মান আমি বলছি যদি +2 বসাই, তাহলে কি হবে? এক্স 2 এর উপর কি হবে? -2 -6। এখন আপনি দেখেন এখানে যদি 2 এর উপর কিউব দিই, তাহলে কত হয়? 8 হয়, -2 -6,
তাহলে 8 -2 আর -6 যোগ করলে কত হবে? -8, তাহলে কি 0 হয়। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কি, তাহলে এক্স যেহেতু -2 সরি +2, তাহলে আমাদের উৎপাদকটা হবে কি, উৎপাদকটা হচ্ছে তাহলে x-2, আমরা জানলাম এর একটা উৎপাদক, এর একটা কি উৎপাদক। হ্যাঁ, আচ্ছা সরি, লাইনটা একটু জায়গা রাখা দরকার ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি x-2 হচ্ছে এর একটা উৎপাদক আমরা পাইলাম। আমরা আর একটা লিখে নিই, x-2, তিনটে হবে না, x-2 আমরা জানি এটা উত্তর দেবে। দেখেন ঠিক এভাবে আপনি সাজাবেন। এইবার দেখেন এটা আপনি সাজাইলেন না, এখন আপনার কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, দেখবেন অটো চলে আসবে, যেমন কান টানলে মাথা আসে না, এটা ঠিক নিয়ে আসবে। আপনি এখন দেখেন এই জায়গাটায় আপনি কোন সংখ্যাটা বসালে আপনার এক্স কিউব হবে, কোন সংখ্যাটা। আমি যদি এখানে একটা এক্স স্কোয়ার দিই, তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যায়, তাহলে আমাদের এটা হয়। এবার দেখেন মাইনাস, আমরা মাইনাস দিলাম। এবার এক্স স্কোয়ার দ্বারা তাহলে এই 2 তো গুণ করতে হবে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে কী হবে, টয়েস এক্স স্কোয়ার। এইবার আপনি দেখেন এখানে কি টয়েস এক্স স্কোয়ার আছে কোথাও? নাই, বেশি লিখে ফেলাইলাম না, ফেলাইলাম। এখন কি করতে পারে, ভেনিশ করতে হবে। ভেনিশ করার জন্য আমার দরকার হচ্ছে কি, তাহলে আমি যদি প্লাস, যদি টয়েস এক্স দিই, কি প্লাস টয়েস এক্স, এখানে টয়েস এক্স দিলে আবার টয়েস এক্স স্কোয়ার হবে, এই জন্য আমি প্লাস টয়েস এক্স দিলাম। তাহলে 2, এখানে তাহলে কী রইল দেখেন, প্লাস টয়েস এক্স এক্স স্কোয়ার, তাহলে টয়েস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, টয়েস এক্স দ্বারা 2 গুণ করলে কী হবে, হ্যাঁ 4x, 2 2 4 এক্স। এইবার আপনি দেখেন এই যেখানে এটা ভেনিশ হয়ে গেল, এটা ভেনিশ হয়ে গেল। এখন আমাদের এখানে আছে কি -4x, কিন্তু আমার মিডলে আছে কত, -x, তার মানে আমি 3টা কিন্তু বেশি লিখে ফেলাইছি। আবার আমাকে এখানে এমনভাবে সংখ্যাটা বসাতে হবে যাতে যোগ বিয়োগ করলে আমার -x ঠিক থাকে। তাহলে এখানে আমি কি বসাবো দেখেন, আমার বসাতে আমার টার্গেট আনতে হবে কি এখানে, এখন অবশ্যই এখানে কি আছে 4x, তার মানে প্লাস আনতে হবে, তাহলে আমার যোগ বিয়োগ করলে -x ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যদি প্লাস দিই আর যদি লিখি 3, একটা 3 দিই, তাহলে কিন্তু হয়ে যায়। দেখেন প্লাস 3 দ্বারা এক্স এ গুণ করলে কি থ্রাইস এক্স প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। এইবার আসেন আপনার লাইনে আসেন। এবার দেখেন 4টা এক্স থেকে যদি 3টা এক্স যায়, তাহলে কি একটা, তাহলে থাকে কয়টা, একটা এক্স, বট আসেন মাইনাস তো মাইনাস, তার মানে -x, ঠিক আছে, কম বেশি লেখা হয় নাই। এইবার আছে কি লাস্টে কি -6, এই যে -6, কোনো কম বেশি লেখা হলো না। এইবার আমরা জাস্ট বসাই দিই, তাহলে কি রইলো, আমরা একটা পাইলাম কি x-2, একটা নিয়ে নিলাম x-2। এইবারে আমরা কি করতে পারি, x² প্লাস টয়েস এক্স প্লাস 3, এই যে হয়ে গেল এই হায়ার মাত্রা করা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝছেন। চলুন আমরা পরবর্তী গণিতে চলে যাই। 6 নম্বর গণিতটা আছে কি, একটি সংখ্যা 999 থেকে যত ছোট 797 থেকে তত বড়, 797 থেকে কি তত বড়, তাহলে সংখ্যাটি কত। এই ধরনের গণিতগুলো কিন্তু প্রায় আসে, হয়তো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু আপনার নিয়মটা জানলে হবে। আপনি যদি এমসিকিউ পরীক্ষায় আসে, এমসিকিউর জন্য যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে কী করবেন, ডাইরেক্ট 2টা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবেন। হ্যাঁ, ডাইরেক্ট কীভাবে, এই দেখেন 999 যোগ দিয়ে দেবেন যা থাকবে, এই 2টা যাই থাকুক 797 ভাগ দিয়ে দেবেন 2 দ্বারা। এবার দেখেন তাহলে আমি যোগ করে নিই, 7 আর 9 কত হয় 16, 16 6 আর থাকে কত 1, 9 আর 1 10, 10 আর 9 কত 19, 19 আর 9 আর থাকে কত 1, 7 আর 1 8, 8 আর 9 কত হয় 8 আর 9 17, এই হচ্ছে 17 ভাগ দেন 2 দ্বারা। এবার কাটাকাটি করি, 8 দ্বিগুণে কত 16, এখানে থাকলো কত 1, 19, হ্যাঁ, তাহলে 9 দুগুণে 18 আর 8 দ্বিগুণে 16, তাহলে কত 898, 898 উত্তর পাইছেন। এইবার যদি আপনার যদি এটা লিখিত পরীক্ষা আসে, তখন আপনি কি করবেন, লিখিত পরীক্ষা আসলে তখন আপনি যদি এরকম পড়ে দেন, তাহলে কিন্তু ক্রস দিয়ে দেবে, আপনাকে 1 মার্কস দেবে না। এবার যদি আপনি লিখিত পরীক্ষা করেন 1 মার্কস দেবে না। তাহলে আপনার ধরতে হবে অজানা সংখ্যাটি, যে সংখ্যাটা চাইছে আপনি লিখবেন। তাহলে আমি ওটাও করে দিচ্ছি যাতে আপনি রিটার্নে না বাজান। ঠিক আছে, ধরি সংখ্যাটি, আচ্ছা ধরি সংখ্যাটি আমরা x ধরি। এখন বলা আছে এত থেকে যত ছোট, তার মানে
সংখ্যাটা ছোট, যেই সংখ্যাটা ধরছি ওটা ছোট, তাহলে ছোট হলে ওরা আমরা কী করবো, 999 থেকে বাদ দিয়ে দেবো, ও ছোটো এই জন্য আর বাদ দিয়ে দেবো। ঠিক আছে, লজিকটা আপনি মনে রাখবেন। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি 999 বিয়োগ আছে এক্স ইকুয়াল টু, আবার 797 থেকে তত বড়, 797 থেকে তত বড়, তার মানে ওই সংখ্যাটা বড়, তাহলে ওই সংখ্যাটা বড় হলে প্রথমে রাখবো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস হবে কি, এক্স মাইনাস হচ্ছে এই সংখ্যাটা 797, বিষয়টা বুঝলেন? আচ্ছা, এবার দেখেন আমরা এবার করে যাই, মাইনাস এক্স, এই এক্সটা এখানে আনলাম, মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 797 মাইনাস 999, প্লাস আছে ওই পাশে মাইনাস হয়ে যাবে, বা এখানে কয়টা রুল তাহলে, মাইনাস একটা এক্স আর এখানে আছে, সরি এখানে তো একটা এক্স, দুইটা ভুল হয়ে গেছে, তাহলে কয়টা হবে, মাইনাস 2টা এক্স হবে। ওকে, আচ্ছা এইবারে এখানে কি থাকে দেখেন, মাইনাস, ঠিক এই দুইটা যদি যোগ করি, যোগ করলে কত হবে, 1796 হবে, আমরা আগে যোগ করছি তাই না, তাহলে মাইনাস 1796। আমরা যদি উভয় পক্ষ থেকে -1 দ্বারা যদি গুণ করি তাহলে কিন্তু মাইনাস চিহ্নটা কাটা যায় তাই না, তাহলে কি থাকে, টয়েস এক্স ইকুয়াল টু 1796। এইবার আমরা কি করব, এক্স ইকুয়াল টু 1796 ভাগ হচ্ছে কত, এই 2 নিচে যাবে, তাহলে কাটাকাটি করলে ঠিক কোনটা থাকে, এইটাই থাকবে, 898, তাহলে আমাদের উত্তর এইটা। এইভাবে আপনি রিটার্ন আসলে কিন্তু এভাবে দিবেন। ঠিক আছে, চলুন আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমান্তর দ্বারা, হ্যাঁ, সমান্তর দ্বারা, গুণোত্তর দ্বারা কীভাবে আমরা বুঝি, যদি এখানে দেখেন যদি পাশাপাশি এই যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি একই হয় তাহলে আমরা সমান্তর দ্বারা বুঝি, আর গুণোত্তর দ্বারা কি, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফলটা যদি একই হয় তাহলে আমরা বলি ওটাকে গুণোত্তর দ্বারা। তাহলে এটা আপনি দেখেন 5 থেকে 1 বাদ দেন কত, 4, 9 থেকে 5 বিয়োগ দেন কত থাকে, 4, সুতরাং এটা একটা সমান্তর দ্বারা, সেজন্য আমরা লিখতে পারি সমান্তর দ্বারাটির প্রথম পদ হচ্ছে এ ইকুয়াল টু কত, 1। আচ্ছা, সাধারণ অন্তর ডি আমি লিখলাম না, ঠিক আছে, আপনারা তো অনেকে জানেন মোটামুটি ডি, তো সাধারণ অন্তর ডি সমান কত হবে দেখেন, 9 বিয়োগ হচ্ছে 5 সমান কত, 4। তাহলে আমরা প্রথম পদ পড়লাম, ধারাটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি সমান 4, হ্যাঁ, তাহলে আমরা সাধারণত ডি পেলাম কি 4। এখন আমরা জানি সমান্তর দ্বারা n-তম পদ কি, n-তম পদ আমরা লিখতে পারি n-তম পদ সমান কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে কি ডি, এটা আমরা জানি। তাহলে আমরা এটা সমান লিখতে পারি কি, অতএব আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান আমরা কি ডাইরেক্ট করে যাচ্ছি, ঠিক আছে, সমান লিখতে পারি কি 81, এভাবে লিখতে পারি। বা এখন আপনি দেখেন তাহলে আমরা এ পাইলাম কত, 1 যোগ এন এর মান আমরা পাই নাই, তো লিখে গেলাম ডি এর মান পাইলাম আমরা 4 সমান কত, 81, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা আবার লিখতে পারি কি, আচ্ছা তারপর আমরা লিখতে পারি আপনার 1 যোগ হচ্ছে কত, 4টা n, এই 4 দ্বারা এটার গুণ করব, বিয়োগ 4 আর 4 সমান কত, 81, হ্যাঁ। আচ্ছা, বা আচ্ছা তারপরে আবার আমরা কি লিখতে পারি দেখেন, এখানে 4n, হ্যাঁ 4n। আচ্ছা, এই যে এখানে কত থাকে দেখেন, এই -4 থেকে যদি আমরা এটা বাদ দিই থাকে কত, 3 কত, 81, বা এবার আমরা যদি দেই কত দেখেন, 4n ইকুয়াল টু 81 যোগ 3, যদি ওই পাশে গেলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বা তাহলে 4n ইকুয়াল টু কত হয়ে গেল, 884, বা অতএব n ইকুয়াল টু তাহলে 884 ভাগ হবে 4, তাহলে কত হয় দেখেন, 4 2 8 1। তাহলে আমরা এখানে পাইলাম কত, এখানে আমরা n সমান অতএব
এন সমান সমান আমরা পেলাম 21। কত পেয়েছি আমরা? এন সমান সমান 21 পেয়েছি। এবার আমরা যদি সমষ্টির সূত্রে যাই, সমষ্টির সূত্র কি? হ্যাঁ, এন বাই 2 ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি। এই তো হচ্ছে সমষ্টির সূত্র। এবার আপনি মান বসাই যান। মান বসালে কি হবে দেখেন, এন এর মান পাইছি আমরা 21 ভাগ হচ্ছে 2। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি থাকে এখানে? টয়েস এর মান 1 প্লাস এন এর মান পাইছি আমরা 21 বিয়োগ 1, আর ডি এর মান পাইছি কত? 4। ওকে, আচ্ছা, 21 2, এখান দেখেন কত রইল তাহলে? 2 1 2 যোগ এখান থেকে কত? 20। 20 গুণন হচ্ছে 4। আচ্ছা, তারপর এখান কি থাকে দেখেন তাহলে? 21 2 গুণন এখানে কি থাকে দেখেন? 2 আর এখানে 4 কুড়ি 80। 4 কুড়ি কত? 80। তাহলে 80 আর হলো যে 2 কত? 86। হ্যাঁ, কত হয়? 4 কুড়ি 80, 80 আর 2 সরি 82। কত? 82। হ্যাঁ, এবার আপনি দেখেন এটা যদি আমরা কাটি, 4 দুগুণে 8 কত? 41। এইবার যদি আমরা গুণ করি 21 গুণন 41 সমান সমান কত হবে? 861। এই দুই একটা কঠিন গণিত দেবে, এটা আপনাকে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝছেন। আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। আচ্ছা, 68 নম্বর গণিতে আছে, একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 3/5 অংশ পানিতে এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে বাঁশটির দৈর্ঘ্য। আমরা সম্পূর্ণ বাঁশটি যদি 1 ধরি, তাহলে আমরা প্রথমে হিসাব করব বাঁশটির কাদা এবং পানিতে আছে। সেজন্য আমরা লিখব কাদায় ও পানিতে আছে। কাদায় ও পানিতে আছে। কাদায় পানিতে আছে কতটুকু দেখেন? 1 4 যোগ আছে 3 5 সমান সমান, এটা যদি আমরা লসাগু করি কত হয়? 20 হয়। তাহলে এখান থেকে 5 আর 4 5 20, 4 দ্বারা যদি আমরা 3 গুণ করি তাহলে কত? 12 সমান সমান আমরা লিখতে পারি তাহলে 20 বাই কত? 17 হয়। ঠিক আছে, অতএব অবশিষ্ট আছে। অবশিষ্ট মানে কি? পানির উপরে যতটুকু আছে সেটা আমরা বের করব। পুরো বাঁশটার কাদা এবং পানিতে যেটুকু আছে ওটুকু বাদ দিলে আমরা অবশিষ্ট অংশ পাবো। তাহলে অবশিষ্ট অংশ সম্পূর্ণ বাঁশটাকে আমরা 1 ধরবো, এর থেকে আমরা বিয়োগ দেব 20 বাই কত? 17। 20 বাই 17। এবার দেখেন তাহলে 20 বাই 17 আমরা 20 লিখলাম, 1 দ্বারা ই করলে কত? 20 বার যাবে, 20 20 ভিতরে 1 বার, তাহলে কত? 17 সমান সমান আমরা লিখতে পারি এটার সমান কত? 20 20 আর আছে কত? 3। এত অংশ আছে উপরে। প্রশ্নে বলা আছে যে অবশিষ্ট 3 মিটার পানির উপর আছে, তার মানে পানির উপর আছে 3/20। তাহলে আমরা 3/20 এত অংশ সমান সমান আমরা লিখতে পারি কি? এত অংশ। ওকে, এটা কিন্তু অংশ। ওকে, তাহলে আমরা লিখতে পারি 3/20 অংশ সমান সমান কত? 3 মিটার। 3 মিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশ সমান সমান কত? সেটা আমরা বের করি। 1 বা সম্পূর্ণ অংশ। 1 বা সম্পূর্ণ অংশ সমান সমান 1 বা সম্পূর্ণ অংশ সমান সমান কত হবে দেখেন? 3, এটা উল্টে যাবে 20 ভাগ হচ্ছে 3, 3 3 কাটা সমান সমান 20 মিটার। এটা হচ্ছে কিন্তু উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 69 নম্বর গণিতে বলা আছে 60 লিটার পানি এবং চিনির মিশ্রণের অনুপাত 7:3। ওই মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত 3:7 হবে? প্রথমে আমরা পানি কতটুকু আছে এবং চিনি কতটুকু আছে এটা আমরা বের করব। তাহলে দেখেন এখানে অনুপাতের যোগফল কত হয়? 10 হয়। 7 3 10। আমি একটু শর্ট করে করি। তাহলে পানির পরিমাণ আমরা একটু পানি বের করে নিই। পানি আছে কত? টোটাল আছে 60 গুণন অনুপাতের যোগফল আছে কত? 10। পানির অনুপাত আছে কত? 7। এই জন্য লিখবো আমরা 7। এটা যায় কতবার? 6 10 60, 6 7 42। অর্থাৎ এই 42 লিটার হচ্ছে পানি। এবার আমরা চিনি বের করি। চিনি আছে কতটুকু সেটা একটু বের করে নিই। তাহলে টোটাল আছে 60 গুণন অনুপাতের যোগফল 10, আর চিনির অনুপাত হচ্ছে এই যে 3 হলো 3। তাহলে এখানে কত? 6 10 60, 3 6 কত হলো? 18। এই 18 লিটার হচ্ছে চিনি।
এইবারে আমরা বলছি আর কত লিটার চিনি মিশালে, ধরি এক্স লিটার চিনি মিশাতে হবে, তাহলে আমরা লিখবো কি, ধরি এই ধরনের গণিতগুলো কিন্তু একবার সহজ, ঠিক আছে, ধরি এক্স লিটার চিনি মিশাতে হবে, এক্স লিটার চিনি মিশাতে হবে। এখন আমরা লিখি অতএব আমরা তাহলে লিখতে পারি, তাহলে দেখেন কত, 4×2 = 42 ভাগ হচ্ছে 18, এর সাথে আমরা বলছি না এক্স লিটার মিশাতে হবে, সেজন্য এক্স চিনির সাথে এক্স যোগ করে দিলাম। এরপর অনুপাতটা হবে কত, 3/7। আচ্ছা, বা এবার আমরা যদি আর গুণন করি, আর গুণন করলে কত, 3 দ্বারা যদি 18 প্লাস এক্স এ গুণ করি তাহলে কত, 3×18 = 54, হ্যাঁ, যোগ 3 দ্বারা এক্স এ গুণ করলে 23x = আর কত থাকে আপনার এখানে, 42 × 7, 42 × 7 থাকে, তাই না? তাহলে আমাদের এখন কত হয় তাহলে, 54, তাই না? 3×18 = 54। এই যে তাহলে 54 যদি আমরা বাদ দিই, এখানে 4 কত, 0, 5×9 বাকি কত, 4, 2, 240, বা x = 240 ভাগ হচ্ছে 3, 3×8 কত, 24, 0×1 80। অতএব x এর মান পাইলাম আমরা কত, 80। হ্যাঁ, বিষয়টা বোঝা গেল? তাহলে আপনার x এর মান 80 পেলাম, তার মানে 80 লিটার মিশাতে হবে। আশা করি বুঝছেন। হ্যাঁ, এটাই তো আমাদের উত্তর। ওকে, দেখেন এই যে 80 লিটার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। 70 নম্বর বলা আছে সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? আমরা এই গণিতটা প্রথম দেখব তার 1 বছরে কত কমে, তাহলে আমরা লিখবো 5 বছরে আয় কমে, 5 বছরে আয় কমে, ডাইরেক্ট লিখে এলাম কি কমে, আয় কমে, ঠিক আছে, 5 বছরে কমে 70 টাকা। অতএব 1 বছরে কমে কত, তাহলে 70 ভাগ হচ্ছে 5, 5 14 70, 14 টাকা, হ্যাঁ, 5 10 50 কত, 14 টাকা। তাহলে 1 বছরে 14 টাকা কমে। তাহলে আমরা লিখতে পারি তার মানে কি, ওনার পার্সেন্টেজ কমে কত, দেখেন সুদের হার কমে, সুদের হার কমে, সুদের হার কমে কত, 7% থেকে 5% = 2%, সরি 2%। তাহলে আমরা লিখতে পারি 2% = কত, 14 টাকা। অতএব 100%, ডাইরেক্ট লিখলাম 100%, বা আপনি 1% দিয়েও লিখতে পারেন, সমস্যা নেই। তাহলে আরেকটা লাইন বেশি করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, 14 × 100 ভাগ হচ্ছে এই যে 2, তাহলে 7 দিন কত, 14, তাহলে 7 দ্বারা 100 গুণ করলে 700, 700 টাকা হচ্ছে তার মূলধন। আশা করি বুঝছেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আর একটা কথা হচ্ছে, আপনাদের যদি কারো সুপার সাজেশন প্রয়োজন হয় এই ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের জন্য, ঠিক আছে, আমি ভূমি ভিত্তিক এবং এই ভূমি রেকর্ড এবং জরিপের যে মানে বিভাগীয় বিভাগীয় ভিত্তিক, এক কথায় বিভাগীয় ভিত্তিক যে প্রশ্নগুলো আসতে পারে আপনার এমসিকিউ, রিটেন এবং ভাইভাতে, ওই ধরনের প্রশ্নগুলো আমি প্রথমেই দিয়ে দিছি। তো আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার একটু লিখে দিচ্ছি, 01611357788। এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ঠিক আছে। সামান্য পার্সোনাল বিনিময়ে অবশ্যই পিডিএফ ফাইলটা দেবো, কারণ ওখানে 1500+ প্রশ্ন আছে। টাইপ করে আমি টাইপ করি, প্রত্যেকটা প্রশ্ন আমি নিজে হাতে টাইপ করে তারপর পিডিএফ ফাইল তৈরি করি। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকলো। আর আপনি যদি এই গণিতটা দেখার যদি সময় না পান, আপনি শেয়ার করে রাখেন, আপনার নিজের সাথে শেয়ার করে রাখেন। আজকে এখানে 10টা গণিত আছে, আপনি একটা দেখলেন, অন্য জায়গায় বসে একটা দেখলেন, সময় পেলেন। এভাবে দেখতে থাকুন আর ভালো থাকুন। আসসালামু আলাইকুম।